নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে রিভিউতে দেখা যাচ্ছে যে পরমার বাড়ি থেকে ওর বাবা মা এসেছে নেমন্তন্ন করতে, হাতে অনেক মিষ্টির প্যাকেট, অনেকগুলো প্যাকেট নিয়ে এসেছে। তো সেই সব দেখে বড় মা বলছে, এইভাবে আসুন আসুন বসুন, আর এসবের আবার কি দরকার ছিল? বলে না না নিন, আমাদের এতেই আনন্দ লাগে তাই বলছে। তো তারপরে বলছে যে বিয়ের পর তো বেশ অনেক কটা দিনই কেটে গেল, আসলে যা পরিস্থিতি ছিল অষ্টমঙ্গলাটা করাই হয়নি। তো সেই অষ্টমঙ্গলার নিয়মকানুন করার জন্য আর বলছে যে এই সুযোগে 2 দিন ও আমাদের কাছে একটু থেকেও যাবে, আর আমরা একটু জামাই আদরও করে নিতে পারবো, নিয়মের নিয়ম রক্ষাও হবে, জামাই আদরও হবে তাই বলছে। তো বড়মা বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো, অবশ্যই নিয়ে যান না, সবার কপালে তো আর জামাই আদর জোটে না। বড়মাকে সুদীপাকে শুনিয়ে শুনিয়ে বলছে, সুদীপা চুপ করে শুনছে। বলছে কবে নিয়ে যেতে চান? বলছে আজ বললে আজই। তো বলছে আজই? বড়মা বলছে আমার কোনো অসুবিধা হবে না, আমি যেতে পারবো। তো এটা শুনে বড়মা একটু অবাক হয়। তো পরমার বাবা বলছে এখন তো আর তোর একা হলে হবে না রে মা, তোকে তোর স্বামীর কথা ভেবেই চলতে হবে, তোর স্বামীর কথাও জিজ্ঞাসা করতে হবে তার হবে কিনা, এইভাবে বলছে। এবার বড় মাকে রিকোয়েস্ট করছে বেয়ান বলে। তো বলছে দাঁড়ান দাঁড়ান, এখনকার দিনে ছেলে পেলে আমাদের কথা শোনে কোথায়? তখন অভ্র বলছে কেন, তোমার কথা তো সবই শুনি মা, আমি বিয়েটাও তো তোমার পছন্দ করা মেয়েকেই করেছি। এই কথাটা শুনে সবাই অবাক হলেও বড় মা বলছে কেন, এরকম কথার মানে কি? তাছাড়া তুমি তো পরমাকে বিয়ে করার জন্য একেবারে পাগল পাগল হয়েছিলে, মরিয়া হয়ে উঠেছিলে, তাহলে এখন এসব কথা কেন বলছো? সে এখন কি হঠাৎ করে সব মানে পাল্টে গেল? অভ্র বলছে সব সব বদলে গেছে। তো পরমার সেই আদিত্যের সাথে ফোন কলিংয়ের কথাটাই ভাবছে অভ্র। তখন দেখছে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে, তখন বলছে না মানে পরমা আমার জীবনে এসে জীবনটাই পাল্টে দিয়েছে, সেটাই বলছিলাম আর কি। সবাই তখন স্বাভাবিক হয়ে যায়। বড়মা তখন বলছে বেশ তাহলে যাও, জোরটা খুলে এসো। তখন সুদীপার পিসি বলছে আচ্ছা একটা কথা বলছি, বলছে বিয়ে তো ছোট ছেলেরও হয়েছে, তো ওদেরও তো জোরটা খোলা হয়নি, ওরা তো আর বানের জলে ভেসে আসেনি তাই বলছে। তখন আদিত্যর বাবা রেগে যায়, এই কথার মাঝে কথা বলছো কেন? একজন বাইরের লোকে কথা বলছে মানে, কথা বলতে চাও অনুমতি চেয়ে অনুমতি মানে কোনো দাঁড়ালে না, আমাদের বলার কোনো পরোয়া করলে না, একদম নিজের কথা বলতে শুরু করে দিলে। পিসি বলছে কিন্তু ওদের জোর না খোলা হলে ওদের যে অমঙ্গল হবে। তখন আদিত্য বলছে কোনো অমঙ্গল হবে না পিসি, আমি মন্দিরে কথা বলবো, যেই মন্দিরে আমাদের বিয়ে হয়েছে ওই মন্দিরে আমাদের সমস্ত নিয়মকানুন হবে। সুদীপাকে বলছে আদিত্য আপনি কিছু বলবেন? সুদীপা বলছে আমাদের সব নিয়ম তো মানা হয়নি, তাই আপনাকে এত কষ্ট করতে হবে না। আদিত্য বলছে ধরে নিন যে নিয়মগুলো সব আমি মানতে চাই। সুদীপা অবাক হয়ে আদিত্যর দিকে তাকিয়ে থাকে। তো সুদীপা বলছে কেন চান? তখন বলছে দেখুন, বিয়েটা যখন একবার হয়েছে, বিয়েটা তো ছেলে খেলা নয়, তাই আমাকে আপনাকে দুজনকেই সমস্ত নিয়ম মানতেই হবে। অভ্র বলছে বেশ তাহলে আমরাও মন্দিরে গিয়ে এই সব নিয়ম কানুন করি। তখন পরমার মা বলছে যে আসলে আমাদের মেয়ে তো আর অনাথ নয় বাবা, তো আমরা থাকতে, সব আত্মীয় স্বজন লোকজন থাকতে তোমাদের কেন মন্দিরে হবে নিয়ম কানুন? অনাথ কথাটা শুনে পিসি মানে সুদীপার পিসি আবার রেগে যায়, বলছে কে যে অনাথ আর কে যে অনাথ নয় সেটা কে বলবে? তখন পরমার বাবা বলছে এসব কি বলছেন আপনি? তখন চুপ করে যায়, যে জানে যে সত্যিটা বেরিয়ে আসছে পিসির মুখ থেকে। তখন বলছে ভগবান মাথার উপরে আছে, তিনি সব দেখছেন, তিনি সব জানেন। আদিত্যর বাবা এসেছে, আবার চিৎকার করে, এই আপনি একটা বাইরের লোক হয়ে এত কথা বলছেন কেন? হ্যাঁ, লাই দিয়ে দিয়ে বেশি মাথায় উঠেছেন নাকি? আদিত্য বলছে বাবা আমাদের নিয়ম কারণ মন্দিরেই হবে। আদিত্যকে বলছে ওর বাবা তুই যা করছিস ভেবে চিন্তা করছিস তো? বলে হ্যাঁ আমি ভেবে চিন্তাই করছি। পরমা মনে মনে বলছে এসব কেন করছো তুমি, এত জেদ তোমার? এবার অভ্রকে ওর মা বলছে বোন পাতিয়েছ ভালো কথা, কিন্তু তোমাকে কিন্তু আমাদের কথা মানতে হবে। তখন বলছে আমার সব ভাবা হয়ে গেছে। বলে হয়েছে, অনেক হয়েছে, এটা আমার আদেশ, আমি যা বলবো তাই হবে। আদিত্যর মাও বলছে অভ্র এরকম করিস না বাবা, ওরা যখন এত করে বলছে তুই যা। এদিকে অভ্রের মা তার বেয়ানদেরকে বলছে আপনারা কিচ্ছু চিন্তা করবেন না, ওরা অবশ্যই যাবে, আপনারা নির্দ্বিধায় বাড়ি ফিরে যান। তো পরমার মা বাবাও ধন্যবাদ জানিয়ে চলে যায়। অভ্রকে বলছে এবার ওর মা, পরমার মধ্যে বউ হিসেবে কি কম আছে তুই যে এরকম করছিস? তখন বলছে যে পরমাকে তো ভাগ্য করে পেয়েছিস তুই। বলছে আমি যাব মা, আমি যাব, মায়ের কথা কেটে বলছে। তো বলছে যে তা বলে একটা মানুষকে ভালো বলতে গিয়ে আরেকটা মানুষকে তো খারাপ বলতে পারি না, অপমান করতে পারি না আমরা, সুদীপার কথা বলছে অভ্র। তখন তার মা বলছে তুই তো কখনো আমার সাথে এরকমভাবে কথা বলিসনি বাবা, দেখ অন্যের জন্য নিজের জীবনটাকে নষ্ট করিস না। এবার অভ্রকে আবারও বলছে বাবা তুই তো মায়ের সাথে এইভাবে কখনো কথা বলিসনি। অভ্র বলছে ছেলেদের বিয়ে দিয়েছো মা, বড় তো তাদের হতেই হবে, এই বলে ঘরে চলে যায়। তার মা অবাক হয়ে যায়, আর সুদীপা কিন্তু পরমার দিকে তাকিয়ে আছে। দেখা যাচ্ছে কিছুক্ষণ পর সুদীপা তার ঘরে বসে আছে, তার শাশুড়ি মা তার চুল আঁচড়ে দিচ্ছে। আর সুদীপাকে বলছে এরমভাবে থাকিস না মা, দেখবি একদিন তুই যা চাস সব মনের ইচ্ছে পূরণ হবে, তুই সব পাবি। সুদীপা বলছে আমি তো কিছু চাই না। তখন বলছে এইভাবে বলতে নেই, বিয়েটা হচ্ছে মায়ের ইচ্ছে, মানে ভগবানের ইচ্ছে, তিনি যার সাথে যা জুড়েছেন তার সাথে তারই হবে। ওদিকে আদিত্য আসছে,
বাইরে থেকে মায়ের গলার আওয়াজ পেয়ে ভাবে যে মা বোধহয় সুদীপার সাথে কথা বলছেন। সুদীপাকে শাশুড়ি বলছে যে আমরা তো তুচ্ছ মানুষ, তাই ভগবানের সেই ইচ্ছে আমরা বুঝতে পারি না। আমাদের কাছে হয়তো ভুল হয়, কিন্তু ওদের কাছে কিন্তু ভুল হওয়ার নয়। তাই বলছে, দেখ না, এই যে তোদের বিয়ে, আমার ছেলেটা কোন কাজে ওখানে গেল আর তোকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো। আদিত্য যেতে গিয়েও কিন্তু যেতে পারে না, মার কথাগুলো শুনছে। আমার কথাগুলো মিথ্যে নয় রে মা। একটা সময় এসে বুঝতে পারবি যে এই মানুষটাকেই তুই যুগ যুগান্তর ধরে ভালোবেসেছিস। আদিত্য তখন তার মায়ের কথা শুনে সুদীপার সাথে বিয়ের মুহূর্তগুলোর কথা ভাবছে। সুদীপা বলছে, কিন্তু আপনার বিয়েটা, সেটা তো এতদিনও ঠিক হয়নি মা। সব বিয়ে ঠিক হয় না। আদিত্যর এই কথাটা খারাপ লাগে, রাগ হয়। আদিত্য তখন ভেতরে যাচ্ছে। আদিত্য বলছে ভিতরে ঢুকে, আমার মা বাবার ব্যাপারে আপনাকে কথা বলতে হবে না, এইটুকু সহবত শিক্ষা নেই আপনার। তখন সুদীপা বলছে, কেন, আমি ভুলটা কি বলেছি? আপনার চোখ নেই, আপনি দেখতে পান না মা যে এত কষ্ট পায়, মায়ের কষ্টটা আপনি বুঝতে পারেন না ছেলে হয়ে? তো বড় বড় ছেলে মেয়ে হয়েও আপনারা মায়ের অপমানটা চুপ করে দেখেন। আদিত্য বলছে, চুপ করুন আপনি, একদম চুপ। বলে, সবাই আপনার মা নয় যে সবকিছু সহ্য করে চুপ করে থাকবে। আদিত্যর মা বলছে, আরে থাম এবার তোরা, আমার জীবন তো ফুরিয়ে এসেছে। বলে, না মা, এখন যুগ বদলেছে। এখনের যুগে আপনার মতো বয়সে এসেও মানুষ নতুন জীবন শুরু করে। বড় মা কেন কথায় কথায় রেগে যায় এটা জানেন? কারণ বড় মা এখনের যুগে এসেও তাকে পুরনো নিয়ম মানতে হয়। কাছে এখনো নতুন আলো এসে পৌঁছয়নি। সুদীপা বলছে, এই জন্যই উনি আমার ডাক্তারি পড়াটাও মেনে নিতে পারছেন না। তো বলছে, আপনার যদি সমাজ সংস্কার করতে হয় না, অন্য কোথাও গিয়ে করুন, আমাদের বাড়িতে নয়। সুদীপা বলছে, যে শুনুন, প্রত্যেকটা মুহূর্তে যে বাড়ির বউদের বলা হয় যে এটা তোমাদের বাড়ি নয়, এটা তোমাদের বাড়ি নয়, এটা কি ঠিক কথা? আর মাকেও তো এটা প্রত্যেকটা মুহূর্তে ফেস করতে হয়। আদিত্য বলছে, আপনি আমাকে কিসের সাথে গুলিয়ে ফেলছেন সুদীপা? আদিত্য বলছে, মায়ের যদি কোনো অসুবিধে হতো তাহলে মা আমাদেরকে ঠিকই বলতো। মা বড় মাকে সম্মান করে, তাই তার কথা মেনে চলে। বলছে, দেখুন, আপনাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না। আর আমার বাবা, হ্যাঁ, মাঝে মধ্যে রেগে যায়, বাজে কথা বলে ফেলে, কিন্তু আমার বাবা অত খারাপ মানুষ নয়। এরপরে সুদীপা কিছু বলতে গেলে সুদীপা শাশুড়ি বলছে, ওরে বাবা, তোরা এবার চুপ কর, কি শুরু করলি তোরা? মা মজা করে বলছে, এই যে সুদীপা, তোমাকে যে খুব শান্তশিষ্ট মেয়ে ভেবেছিলাম, তুমি যে একেবারে ধানি লঙ্কা। এবার আদিত্যর মা বলছে, যাও এবার তোমরা ভালোই ভালো কাজটা সেরে এসো তো। মন্দিরে গিয়ে ছোটটা মানে জোরটা খুলে আসতে বলছে আর কি। তো তখন দুজনেই প্রণাম করতে যায় তার মাকে, আর দুজনেরই মাথাতে একদম ঢিস লাগে। তো দুজনের দিকে তাকিয়ে আছে। তার মা তো মজা দেখছে আর হাসছে। তো এবার সুদীপা আদিত্যর দিকে, আদিত্য সুদীপার দিকে তাকিয়ে আছে। এরপরে কি করবে, এবার সব দুজনে মিলে একে একে প্রণাম করে। মা এবার সবকিছু ভালো করে বুঝিয়ে দিচ্ছে ওদেরকে। এই যে যাওয়া থেকে আসা পর্যন্ত দুজনে কোনো ঝগড়া করবে না, আমার পা ছুঁয়ে কথা দিয়ে দাও। তখন আদিত্য বলছে, তোমার কি মনে হয় মা, আমি ঝগড়া করি? বলে, কি করে বলবো বলো, চোখে যা দেখলাম তাই বলছি আর কি। সুদীপা বলছে, মানে সুদীপাকে বলছে তার শাশুড়ি মা, জানো তো, আদিত্যর কোনো দোষ নেই মা। আসলে ও ছোট থেকেই দেখছে মাকে বাবা বকছে, মাকে বড় মা বকছে, আর মা চুপ করে শুনছে। এটাই দেখেও অভ্যস্ত হয়ে গেছে। আদিত্য তখন কথাগুলো শুনে অবাক হয়, তার মায়ের দিকে তাকিয়ে থাকে। তার মা বলছে, কিন্তু আদিত্য, আমারও খারাপ লাগে রে, খুব খারাপ লাগে। তখন আদিত্য অবাক হয়ে তার মার দিকে তাকাচ্ছে আর একবার সুদীপার দিকে তাকাচ্ছে। বলছে, কিন্তু চুপ করে থাকে শুধুমাত্র অশান্তির ভয়ে, বুঝতে পারলি? কিন্তু ও কেন সইবে বল সবকিছু? সুদীপার কথা বলছে। আর আদিত্য, তুই তো তোর বাবার মতো নোস। আদিত্য কথাগুলো শুনে খুব অবাক হয়। এদিকে দেখা যাচ্ছে পরমা আর অভ্র ঝগড়া করতে করতে ঢুকছে। পরমা বলছে, দেখো প্লিজ 2 দিন অন্তত একটু ঠিক হয়ে থাকো। বলে, কেন? ওখানে তো তাও একসাথে থাকতে হয় না, এখানে কি করব? তো বলছে, দেখো, এটা তো পার্মানেন্ট সলিউশন হতে পারে না, অন্তত পক্ষে যতদিন বিয়েটা আছে। বলে, কি বিয়েটা আছে? তোমার এটা মনে হয়? তাই বলছে। এই ঝগড়া করতে করতে পরমার মা ছুটে আসে ভেতর থেকে। বলছে, ও বাবা, তোরা চলে এসেছিস, বেল টেল বাজিয়ে আসবি তো। তখন ভেতর থেকে কয়েকজন বউকে বরণ ডালা নিয়ে আসে, তারা শঙ্খ বাজাতে বলছে, আর পরমার মা তাদেরকে বরণ করছে। তো এরপরে জোর খোলা সমস্ত নিয়ম কানুন করা হয়। তো যখন হয়ে যায়, অভ্র বলছে, পুরোহিত মশাইকে হয়েছে? বলে, হ্যাঁ হয়ে গেছে। এবার অভ্র তাড়াহুড়া করে উঠে পড়ছে, খুব সিরিয়াস হয়ে আছে। তখন তো সব লোকজন বলছে, মানে মহিলাগুলো, যে এ কি জামাই, তুমি উঠে পড়ছো যে, মনে হচ্ছে তুমি খুশি নও। তখন তার মা বাবা বলছে, মানে পরমার মা বাবা, না না, আসলে আমাদের জামাই মিলিটারিতে আছে তো, তাই একটু সিরিয়াস টাইপের। বলে, তাই বললে হবে? ওকে তো দেখে মনে হচ্ছে খুশি নয়। বলে, না না, এক তো বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়িতে এসছে, তাই এরকমটা হচ্ছে। সুদীপা মনে মনে বলছে যে না, ওকে এভাবে অপদস্থ হতে আমি দেবো না, কিছুতেই না। তখন বলছে, আসলে ওর শরীরটা ভালো নেই তো, কালকে রাত্রে ঠিক করে ঘুম হয়নি, তাই বলছিল মাথাটা ধরে গেছে। বলছে, হ্যাঁ, এখন তো নতুন নতুন বিয়ে, একটু রাত জাগা হবেই। এই বলে সবাই মজা করছে। অভ্রর কিন্তু এই ব্যাপারগুলো একদম ভালো লাগছে না। এদিকে দেখা যাচ্ছে যে বাবা, আদিত্যর বাবা সব জিনিসপত্র কিনে এনেছে, মিষ্টি, জামা কাপড়, অনেক কিছু প্যাকেট ট্যাকেট আছে। বলছে, এই বাবা, ওরা বেরিয়ে গেল, মানে অভ্র শ্বশুর বাড়িতে পাঠাতো, আমি তো এখন নিয়ে আসলাম, তাহলে কি আমি দিয়ে আসবো? পরমা বলছে, এই বাবা। তখন আদিত্য নামছে, তার বউকে নিয়ে যাচ্ছে, ও জোর খুলতে যাবে মন্দিরে।
বলছে এই তো আদিত্য, খুব ভালো হয়েছে তোর সাথে দেখা হয়েছে, যা তো পরমার বাড়িতে কিছু জিনিস পৌঁছে দিয়ে আসতে হবে। বলে এখন? বলে হ্যাঁ এখন বলেই তো এখন বলছি, নাহলে তো পরে বলতাম। বলে না আসলে আমি সুদীপার দিকে তাকাচ্ছে। বলছে কি, আগে তো এত কথা বলতিস না, বললেই সঙ্গে সঙ্গে কাজ করে দিতিস, এখন কি হয়েছে বলতো? যদি না পেরে থাকিস তো পরিষ্কার করে বল যে পারবি না, সেটাই শুনি। সুদীপা বলছে পারবে, ও নিশ্চয়ই পারবে, চিন্তা করবেন না, মন্দিরে তো আমাদের বেশিক্ষণের কাজ নেই, ঠিক সময় মতো জিনিসপত্র পৌঁছে যাবে, যদি না পৌঁছয় তখন আপনি বলবেন। এই বলে প্যাকেটগুলো নিয়ে দুজনেই বেরিয়ে পড়ে। তখন অভ্রের মা বলছে এই মেয়েটার বড্ড বার বেড়েছে, বড্ড বেশি কথা বলছে, অবশ্যই এটা বেশি এটা করতে গিয়ে মন্দিরে বেশিক্ষণ বসে থাকতে পারবে না, ফিরে আসতে হবে ওদেরকে। তোর বাবা এবার বলছে মেয়েটা বেশি বাড়াবাড়ি করছে সে তো বুঝতে পারলাম, কিন্তু আদিত্যর বাড়াবাড়িটা না আমি জাস্ট সহ্য করতে পারছি না, আমি এর শেষ দেখেই ছাড়বো, তাই বলছে। গায়ত্রী দিকে বলছে আর মাত্র 15 দিন সময় আছে, তার মধ্যে একদিন কেটে গেল। আমিও দেখি নবীনপুরের গ্রামের মেয়ে বাগবাজারের গায়ত্রী দেবীর সাথে কি করে পেরে ওঠে। এদিকে পরমা নিজের ঘরে গেছে, ঘরে গিয়ে কাঁদছে সব সিচুয়েশনগুলোর কথা মনে করে। তখন তার মা বাবাও গেছে। তার মা বলছে পরমাকে জড়িয়ে ধরে, বল মা তোর মনে যা কষ্ট আছে সব আমাকে খুলে বল। তখন পরমা তার মাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে আমি আর পারছি না মা, আমি আর সত্যি পারছি না, আমি অনেক বড় ভুল করেছি এই বিয়েটা করে, আমি ভেবেছিলাম আদিত্যর সাথে একসাথে থাকতে পারবো বলে আমি এই বিয়েটা করেছি। তখন কিন্তু অভ্র পেছনে চলে এসেছে। অভ্র এটা জানতো না যে মেয়ের মা বাবাও সব কিছু জানে। তো বলছে অভ্র আদিত্য এটা কি করছে মা, আদিত্য এটা কি করলো, একদম পাল্টে গেছে মা, জানো তো ও আমার কিছুতেই ওর কিচ্ছু যায় আসে না, ও খুব ভালো আছে, ও খুব সুখে আছে সুদীপাকে নিয়ে, তাই বলছে। অভ্র তখন ওদিকে মনে মনে বলছে কি এত বড় মিথ্যে কথা, এটা সবাই সব কিছু জানতো তারপরেও আমাকে ঠকিয়েছে। আরও রেগে যায় অভ্র। আর পরমার মা বাবা বলছে যে দেখ বাবা বিশেষ করে তোকে আর এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি না, এত কষ্ট পেতে দেখতে পাচ্ছি না, দেখ যদি বিয়েটা মনে হয় সুখের না তাহলে সেই বিয়ে থেকে বেরিয়ে আসাই ভালো, তুই চলে আয় এই বাড়িতে, তাই বলছে। এদিকে সুদীপাকে নিয়ে আদিত্য মন্দিরে গেছে, তো সেখানে গিয়ে বসেছে। আর সেই ব্রাহ্মণ পুরোহিত মশাই যে দীপাকেও খুব ভালোবাসতেন তিনি বলছেন দীপা তুই এসেছিস মা, মা দেখ তোর দীপা তোর কাছে এসেছে। দীপা আবারও অবাক হয়। এরপরে তারা বসে, আরেকজন ব্রাহ্মণ পুরোহিত বলছেন যে তোমাদের জোর খোলার জন্য কোনো মহিলা এসেছেন সঙ্গে? বলে না, আপনারাই করে দিন যা নিয়ম কানুন। বলে ঠিক আছে তোমরা বসো। সুদীপা মনে মনে প্রার্থনা করছে সবাইকে ভালো রেখো আর মনের জটিলতাগুলো এবার তুমি দূর করো। আর ওদিকে আদিত্য মনে মনে বলছে আমি যাতে আমার কথা রাখতে পারি, আমি যাতে আমার দায়িত্ব ভালো মতো পালন করতে পারি। ওখানে দেখা যাচ্ছে পুরোহিত মশাই জোর খুলছেন, ঠিক সেই সময় রূপা এসে উপস্থিত। রূপা সবাইকে বলছে এই আমার মাকে দেখেছো, এই আমার মাকে দেখেছো। এক একজন বউকে ঘোরাচ্ছে, বলে মা মা করছে, আর বউগুলো তখন কেমন করছে ওকে, বলে আমার মাকে দেখেছো, বলো না মাকে দেখেছো, এরকম করছে। সুদীপা এদিকে ঠাকুরের কাছে প্রার্থনা করছে। তো এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।